আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ক্লাস থেকে আমরা অধ্যায় 5 শুরু করব। সো অধ্যায় 5-এ আমাদের অধ্যায় 5-এর নাম প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা। সো প্রোগ্রামিং বলতে কাকে বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই প্রোগ্রামিং? প্রোগ্রামিং বলতে বোঝায় যে প্রোগ্রাম রচনা করার কৌশল। এখন প্রোগ্রাম রচনা করতে গেলে আমাদের বিভিন্ন ভাষার প্রয়োজন হবে, যে সকল ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা কাকে বলে? যে সকল ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা যায় সে সকল ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে? সো আমি এটা এভাবে লিখতে পারি, প্রোগ্রামিং কাকে বলে? যে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করার কৌশলকে বলা হয় প্রোগ্রামিং। ঠিক আছে? আর প্রোগ্রাম বলতে তুমি কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই প্রোগ্রাম? প্রোগ্রাম বলতে বোঝায় যে কতগুলো সুনির্দিষ্ট এক বা একাধিক নির্দেশাবলীকে কোড বা প্রোগ্রাম বলে। নির্দেশাবলীকে কোড বা প্রোগ্রাম বলে। এই যে নির্দেশাবলী, কতগুলো সুনির্দিষ্ট এক বা একাধিক নির্দেশাবলী, এই নির্দেশগুলা কে দেয়? একজন প্রোগ্রামার। সো প্রোগ্রামার কাকে বলে? প্রোগ্রামার বলে যে সকল ব্যক্তিবর্গ বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করে থাকেন তাদেরকে বলা হয় প্রোগ্রামার। সো প্রোগ্রামাররাই মেইনলি মেশিনকে নির্দেশ দেয়, কতগুলো সুনির্দিষ্ট এক বা একাধিক নির্দেশ প্রদান করে, যেই নির্দেশগুলোর সমন্বয়ে প্রোগ্রাম তৈরি হয়। এবং এই প্রোগ্রাম তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা হয়, যে সকল ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। পৃথিবীতে অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা আছে। সি আছে, যেমন সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, পাইথন, রুবি, পার্ল ইত্যাদি। কয়েক শত প্রোগ্রামিং ভাষার আছে, এক্সিস্টেন্স আছে। ঠিক আছে? সো এই যে প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষার কতগুলো প্রজন্ম আছে এবং কতগুলো স্তর আছে। সো প্রোগ্রামিং ভাষা আমি যদি বলি, প্রোগ্রামিং ভাষার কতগুলো স্তর আছে এবং প্রজন্ম আছে। প্রজন্ম, আর এখানে লিখি স্তর। সো প্রজন্ম হচ্ছে 5টি। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। প্রথম প্রজন্মের সময়সীমা 1945 থেকে 1949, দ্বিতীয় প্রজন্ম 1950 থেকে 1959, তৃতীয় প্রজন্ম 1960 থেকে 1969, চতুর্থ প্রজন্ম 1970 থেকে 1979, আর পঞ্চম প্রজন্ম 1980 থেকে বর্তমান। ঠিক আছে? সময়কাল, প্রজন্ম, প্রোগ্রামিং ভাষা, এক একটা প্রোগ্রামিং ভাষা এক এক সময়ে উদ্ভাবন করা হয়েছে। সো মোটামুটি সকল প্রোগ্রামিং ভাষাকেই এই 5টা প্রজন্মে ভাগ করা হয়, যাদের নাম হচ্ছে এটা এবং সময়কাল হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা দেখি প্রোগ্রামিং ভাষার স্তর। প্রোগ্রামিং ভাষার স্তরও হচ্ছে 5টি। প্রথমে আমরা বলি নিম্ন স্তর, তারপর হচ্ছে মধ্যম স্তর, এরপর উচ্চ স্তর,
4 নম্বরে অতি উচ্চ স্তর এবং 5 নম্বরে স্বাভাবিক ভাষা। স্বাভাবিক ভাষা, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা দেখি যে প্রথম প্রজন্ম ভাষা কাকে বলে। সো প্রথম প্রজন্মের ভাষাকে বা প্রথম প্রজন্মের ভাষা কোনটি? প্রথম প্রজন্মের ভাষাকে বলা হয় মেশিন ভাষা। সো মেশিন ভাষা কাকে বলে? তোমরা নাম কি শুনেছো? মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে বা মেশিন ল্যাঙ্গুয়েজ কি? আমরা জানি যে মেশিন শুধুমাত্র মেশিন বা কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 ব্যতীত অন্য আর কোনো কিছু বুঝতে পারে না। আমি বা আপনি মেশিনকে যাই বলি না কেন, যেভাবেই বলি না কেন, প্রত্যেকটা আমাদের গ্রাহক বা ব্যবহারকারী থেকে প্রত্যেকটা ইনস্ট্রাকশন মেশিনের কাছে 0 এবং 1 আকারে ট্রান্সমিট হয়। সো শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে যদি কোনো ভাষায় প্রোগ্রাম রচনা করা যায় বা যে ভাষায় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা যায় তাকে বলা হয় মেশিন ভাষা। আমাদের বাংলা বর্ণমালায় যেমন তোমার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের উপস্থিতি আছে, ঠিক একইভাবে মেশিন ভাষায় শুধুমাত্র 2টা বর্ণের উপস্থিতি আছে, অনলি 2টা। সো একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এই 0 এবং 1 ব্যতীত অন্য আর কোনো বর্ণ মেশিন ভাষায় নেই। আমাদের ভাষায় যেমন 11টা স্বরবর্ণ এবং 39টা ব্যঞ্জনবর্ণ আছে, টোটাল 50টা বর্ণমালা। মেশিন ভাষার ক্ষেত্রে এর বর্ণমালা সংখ্যা মাত্র 2টি, একটি হচ্ছে 0 এবং একটি হচ্ছে 1। এই 2টা বর্ণ ব্যতীত মেশিন ভাষার মধ্যে আর কোনো বর্ণের উপস্থিতি নেই। সো শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে যে ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হয় মেশিন ভাষা, ঠিক আছে। এবং এইটাই হচ্ছে মেশিনের নিজস্ব ভাষা। মেশিন এই ভাষার মাধ্যমেই সে সবকিছু বুঝতে পারে বা সে এই ভাষাটা ব্যবহার করে সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো দ্বিতীয় প্রজন্মের ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। সো অ্যাসেম্বলি ভাষার আরেকটা নাম আছে, অ্যাসেম্বলি ভাষাকে বলা হয় সাংকেতিক ভাষা। সাংকেতিক ভাষা। সো অ্যাসেম্বলি ভাষা কাকে বলে? অ্যাসেম্বলি ভাষায় কি করা হয়? অ্যাসেম্বলি ভাষায় মেশিন ভাষায় 0 এবং 1 ব্যবহারের পাশাপাশি কতগুলো সংকেত বা সাংকেতিক কোড ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা যায়। আমি আবারও বলতেছি, 0 এবং 1 ব্যবহারের পাশাপাশি যদি বা যে ভাষায় 0 এবং 1 ব্যবহারের পাশাপাশি কতগুলো সংকেত বা সাংকেতিক কোড ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা যায় তখন তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, একদম তোমরা ধরে নাও এরকম যে আমি এখানে লিখলাম যে 1 আমি এখানে লিখলাম 101, এরপর লিখলাম 011, এরপর লিখলাম 1000। সো এই যে তিনটা, এখানে আমি কি লিখছি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমি 10টা ডিজিট লিখছি। সো 3টা ডিজিট একসাথে লিখছি, এরপর একটা স্পেস দিছি, আবার 3টা ডিজিট একসাথে লিখছি, আবার স্পেস দিছি, এরপর আমি 4টা ডিজিট লিখলাম। এখন আপনি ধরে নেন, আপাতত ধরে নেন সেটা হচ্ছে এই যে 101, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। যদি 101 হয়, ডেসিমেলের মান হবে 5011। এটা যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে হয়, এটার ডেসিমেল ভ্যালু হবে 3। সো 5 আর 3, এবং এখানে যেটা দেওয়া আছে 4টা ডিজিটের মাধ্যমে যে বাইনারি সংখ্যাটা লেখা আছে এটার ডেসিমেল করলে হবে 8। সো আমি
দেখেন মেশিন ভাষায় আমি কি বলেছিলাম, মেশিন ভাষায় শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার করে প্রোগ্রাম করা হয়, অন্য আর কোনো সিম্বল কোনো কিচ্ছু ব্যবহার করা হয় না, শুধু শূন্য এবং একের ব্যবহার হয়। সো ধরেন আমি 5-এর সাথে 3 সংখ্যা দুটি যোগ করছি, যোগ করার জন্য আমি ধরে নিলাম মেশিন ভাষায় আমি এই কোডটা করলাম, এখানে আদার্স আর কোনো কিছু থাকবে না, শুধুমাত্র 0 এবং 1 থাকবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এইবার আসেন অ্যাসেম্বলি ভাষাটায় আমি যখন এই সেম কাজটা আমি যদি অ্যাসেম্বলি ভাষায় করতে চাই, আমরা কিন্তু এখানে যা লিখতেছি বা এখন যা লিখবো সবকিছু অ্যাজাম্পশন করে লিখছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আমি যদি এই কোডটা ধরেন আমি এখন অ্যাসেম্বলি ভাষায় লিখলাম এভাবে যে যদি আমি এভাবে লিখি, দেখেন প্রথমবারের তুলনায় পরের বার কিন্তু আমরা কিছুটা হলেও ধারণা পাচ্ছি যে আসলে অ্যাকচুয়ালি এই লাইনে কি করা হলো। 101 এর সাথে আমি অ্যাড করলাম, অ্যাড হচ্ছে একটা সংকেত ব্যবহার করলাম, আমি এখানে অ্যাড হচ্ছে একটা সংকেত ব্যবহার করলাম, 101 এর সাথে অ্যাড করব কি 011, অ্যাড করার পর দেন রেজাল্ট কি হবে 1000। সো আমি যদি প্রথম লাইনে এখানে যদি কোনো কিছু না লিখি বা কোনো সংকেতের উপস্থিতি যদি না থাকে বা কোনো সিম্বল যদি না থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি যদি কোনো কিছু না থাকে, তাহলে আমি যা বুঝতে পারবো সেটা ব্যতীত আমি যদি কিছু সংকেত ব্যবহার করি এই সংখ্যাগুলো সাথে বা প্রত্যেকটা অঙ্কের অঙ্ক বা সংখ্যার সাথে আমি যদি কতগুলো সংকেত ব্যবহার করি, তাহলে আমার তুলনামূলক সহজ হয় প্রোগ্রামটা বোঝার জন্য। সো অ্যাসেম্বলি ভাষা সেজন্যই ডেভেলপ করা হয়েছে যেন মেশিন ভাষাটাকে তুলনামূলক সহজভাবে বোঝা যায়। দেখেন স্যার, আজকে আমরা বর্তমানে যেই সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করি সে সকল প্রোগ্রামিং ভাষা কিন্তু একদিনে ডেভেলপ হয় নাই। ইভেন আমি বা আপনি আমরা যে মুখের ভাষা বা আমরা যেই ভাষা পড়ছি বা যেই ভাষায় আমরা ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতেছি এই ভাষাটা কিন্তু একদিনে তৈরি হয় নাই, বা বর্ণমালাগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি, এগুলো ডে বাই ডেটে এগুলো ইমপ্রুভ হয়েছে, দেন হচ্ছে আজকের এই ভাষায় বা আজকের এই অবস্থানে চলে আসছে। ঠিক একইভাবে প্রোগ্রামিং ভাষাগুলো কিন্তু একদিনে তৈরি হয় না, এগুলো পর্যায়ক্রমে ডে বাই ডেতে এগুলোর উন্নয়ন করা হয়েছে, উন্নয়ন করতে করতে আজকের অবস্থানে উন্নীত হয়েছে। সো দেখেন মেশিন যেই ভাষা বুঝতে পারে তাকে বলা হয় মেশিন ভাষা। এই মেশিন ভাষাটা মানুষের জন্য বোঝা বা মেশিন ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা খুবই কষ্টসাধ্য। এই কারণে মানুষ কি করলো, এই মেশিন ভাষাকে আরো কিভাবে সহজ করা যায় বা সহজভাবে লেখা যায় বা সহজভাবে প্রকাশ করা যায়, যেন সহজভাবে লেখা যায়, সহজভাবে বোঝা যায়, সহজভাবে প্রকাশ করা যায়, তার জন্য কি করা হলো অ্যাসেম্বলি ভাষা ব্যবহার, অ্যাসেম্বলি ভাষার উদ্ভাবন করা হয়েছে। মেশিন ভাষায় যে বৈশিষ্ট্যগুলো ছিল তার সাথে কি করা হয়েছে অতিরিক্ত কিছু ফিচার যুক্ত করা হয়েছে, যেন সেই ফিচারগুলো দেখে আমি বা আপনি আমরা যেন খুব সহজেই বলতে গেলে ভুল হবে, আমি যদি বলি তুলনামূলক সহজ, মেশিন ভাষা থেকে তুলনামূলক সহজ করে যেন আমি বা আপনি আমরা বুঝতে পারি, সেজন্যই হচ্ছে বেসিক্যালি এই অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষার উদ্ভাবন করা হয়েছে। মেশিন ভাষায় যে সকল বর্ণমালা নিয়ে কাজ করা হয় তার সাথে অতিরিক্ত কিছু সংকেত বা সাংকেতিক কোড যুক্ত করে যেই ভাষা তৈরি করা হয়েছে তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন তৃতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা কাকে বলে? তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে মানুষের বোধগম্য ভাষা। আমি বা আপনি আমরা যে সকল ভাষা ব্যবহার করে বর্তমান সময়ে কোড করি বা প্রোগ্রামিং করি সে সকল ভাষাই এই তৃতীয় প্রজন্মের ভাষার ভিতর অন্তর্গত। ঠিক আছে? মানুষের বোধগম্য ভাষাসমূহকে বলা হয় তৃতীয় প্রজন্মের ভাষা, অথবা অ্যাসেম্বলি ভাষার পরবর্তী প্রজন্মের ভাষাকে বলা হয় তৃতীয় প্রজন্মের ভাষা। এভাবেও যদি বলেন পরীক্ষার সময় হবে। আচ্ছা, সো ভালো কথা। চতুর্থ প্রজন্মের ভাষা কাকে বলে?
চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে ডেটাবেস সংক্রান্ত ভাষা। ডেটাবেস সংক্রান্ত ভাষাকে বলা হয় চতুর্থ প্রজন্মের ভাষা। ডেটাবেস সংক্রান্ত ভাষা, সংক্রান্ত ভাষাকে বলা হয় চতুর্থ প্রজন্মের ভাষা। এই ভাষাটাকে বলা হয় মানুষের বোধগম্য, মানুষের বোধগম্য। ঠিক আছে, আচ্ছা। সো মানুষের বোধগম্য ভাষার এক্সাম্পল ওই যে বললাম সি, সি প্লাস প্লাস, সি শার্প, পাইথন ইত্যাদি। আর ডেটাবেস সংক্রান্ত ভাষার উদাহরণ যেমন সিকুয়েল আছে, ওরাকল আছে ইত্যাদি। আর পঞ্চম প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে যে সকল ভাষা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্র তৈরি করা যায় সে সকল ভাষাকে বলে পঞ্চম প্রজন্মের ভাষা। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভাষা, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভাষাকে বলা হয় পঞ্চম প্রজন্মের ভাষা। ঠিক আছে স্যার, যেমন প্রোলগ, প্রোগ্রামিং লজিক, প্রোলগ, তারপর এলআইএসপি, এরা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। আমরা নর্মালি কোনো প্রোগ্রাম বা কোড লেখার জন্য যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করি সে সকল ভাষার থেকে কিন্তু ডিফারেন্ট এই ভাষাগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্র তৈরি করা হয় অথবা এআই মেশিন তৈরি করা হয় সে সকল ভাষা হচ্ছে ভাষাকে ধরা হয় পঞ্চম প্রজন্মের ভাষা হিসেবে। ঠিক আছে স্যার, আচ্ছা। এখন দেখেন এই যে মেশিন এবং অ্যাসেম্বলি ভাষা, মেশিন এবং অ্যাসেম্বলি ভাষাকে মেশিন এবং অ্যাসেম্বলি ভাষাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি বা সাংকেতিক ভাষা উভয়কেই বলা হয় নিম্ন স্তরের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষার মধ্যে কিছু কিছু ভাষা আছে, যেমন তার মধ্যে অন্যতম ভাষা হচ্ছে সি, যেই ভাষাটা হচ্ছে আমরা এই চ্যাপ্টার 5-এ শিখব। এই ভাষাটাকে তোমরা দেখবা কোনো কোনো বইতে বলা আছে মধ্যম স্তরের ভাষা, কোনো কোনো বইতে বলা আছে উচ্চ স্তরের ভাষা, দুইটাই কারেক্ট। সো তোমরা মেইন বইতে বা বোর্ড বইটা দেখবা, বোর্ড বইতে যেটা লেখা আছে তোমরা সেটাই অ্যান্সার করবা। আচ্ছা, কেন দুইটাই কারেক্ট? কারণ হচ্ছে এই মধ্যম স্তরের ভাষা অ্যাকচুয়ালি কোনগুলো, যে সকল ভাষা ব্যবহার করে বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার তৈরি করা যায় সে সকল ভাষাকে বলা হয় মধ্যম স্তরের ভাষা। আর যে সকল ভাষা ব্যবহার করে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়, যে সকল সফটওয়্যারগুলো আমরা সাধারণত অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করি, সে সকল ভাষাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। সো তৃতীয় প্রজন্মের ভাষার মধ্যে মূলত এই দুই স্তরের ভাষাই বিদ্যমান। ঠিক আছে, আর এই যে সি যেই ভাষাটা আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মধ্যম স্তরের যে বৈশিষ্ট্য, মধ্যম স্তরের ভাষার যে বৈশিষ্ট্য সেটাও সে ফুলফিল করে, প্লাস উচ্চ স্তরের ভাষার যে সকল বৈশিষ্ট্য সেটাও সে ফুলফিল করে। তার মানে হচ্ছে এই সি ভাষা ব্যবহার করে আমরা যে কোনো ধরনের সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে পারবো। উভয় ধরনের কাজই এই সি ভাষা দ্বারা করা যায়। ঠিক আছে, সো গেল। এখন আসেন চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষাকে বলা হয় চতুর্থ অতি উচ্চ স্তরের ভাষা, এবং পঞ্চম প্রজন্মের ভাষাকে বলা হয় স্বাভাবিক ভাষা বা এআই নির্ভর ভাষা বা এআই ভাষা বা এআই নির্ভর ভাষা। ঠিক আছে স্যার, আশা করতেছি এখানে কারো কোনো প্রবলেম নেই, একদম বেসিক কথাবার্তা। ঠিক আছে, সো আপনারা লেকচারটা ভালো করে ফলো করবেন, প্লাস বইটা দেখবেন, টুকটাক যদি কোনো কিছু মিস হয়
আশা করি কোনো কিছু মিস হয়নি। আপনারা হ্যাঁ, আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে পার্থক্য আছে, যে মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্য কি, অথবা উচ্চস্তরের ভাষার সাথে মেশিন ভাষার পার্থক্য কি, ইত্যাদি প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইত্যাদি প্রশ্নের উত্তরগুলো আপনারা বইতেই পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে গ্রুপের মাধ্যমে জানাবেন। ঠিক আছে স্যার? ওকে। এবার আসেন আমরা পরবর্তী যে টপিকটা পড়ব সেটা হচ্ছে প্রোগ্রাম সংগঠন। প্রোগ্রাম সংগঠন। সো প্রোগ্রাম সংগঠন কাকে বলে? ঠিক আছে স্যার, প্রোগ্রাম সংগঠন কাকে বলে? সো একটা প্রোগ্রাম তৈরি করার জন্য যে সকল নিয়ম নীতি অবলম্বন করা হয় তাকে বলা হয় প্রোগ্রাম সংগঠন। একটা প্রোগ্রাম তৈরি করতে আপনাকে কেউ একটা প্রোগ্রাম তৈরি করতে বলো, প্রোগ্রাম তৈরি করতে দিলেই সাথে সাথে আপনি কি করবেন, এই কোড বা প্রোগ্রাম করতে বসবেন না, তার আগে পরে অনেক কাজ আছে। সেই কাজগুলি বা সেই স্টেপগুলি আমরা এই ক্লাসে জানবো। সো প্রোগ্রাম সংগঠনের প্রথম যে ধাপ সেটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা নির্দিষ্টকরণ। সেকেন্ড ধাপ সমস্যা বিশ্লেষণ। থার্ড ধাপ প্রোগ্রাম ডিজাইন। 4 নম্বর ধাপ প্রোগ্রাম উন্নয়ন। 5 নম্বর ধাপ প্রোগ্রাম বাস্তবায়ন। 6 নম্বর ধাপ প্রোগ্রাম দলিল অথবা প্রোগ্রাম ডকুমেন্টেশন। এবং 7 নম্বর ধাপ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। ঠিক আছে স্যার, এই 7টা ধাপ। সো সর্বপ্রথম কি হয়েছে, সমস্যা নির্দিষ্টকরণ। আমাদেরকে কেউ যখন বলবে একটা প্রোগ্রাম বা একটা বিষয় কোড লেখো, এখন এই যে বিষয় বা আমরা নর্মালি একটা প্রোগ্রাম বা কোডিং এর সাহায্যে কি করি, কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করি। তো সর্বপ্রথম আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন সমস্যার সমাধান করার জন্য কোড করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে সমস্যা বিশ্লেষণ। আমি যে সমস্যাটা সমাধান করার জন্য কোড বা প্রোগ্রাম তৈরি করব, সেই প্রোগ্রাম বা সেই প্রবলেমটা নিয়ে পূর্বে আমার আগে অন্য কেউ কাজ করেছে কিনা বা অন্য কেউ কোনো ধরনের প্রোগ্রাম করেছি কিনা, সেটার জন্য আমাকে কি করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, খুঁজতে হবে যে অ্যাপ স্টোর বা প্লে স্টোরে আমি দেখবো বা ওয়েবে আমি খুঁজবো যে এই ধরনের প্রবলেম সলিউশন করার জন্য পূর্বে কোনো ডেভেলপার, অ্যাপ ডেভেলপার তারা হচ্ছে কোনো অ্যাপ বা সফটওয়্যার তৈরি করেছে কিনা। যদি পাই এরকম কোনো সফটওয়্যার, তখন আমাকে কি করতে হবে, ওই সকল সফটওয়্যারগুলো ব্যবহার করে বা দেখে জেনে নিতে হবে আগে যে এই অ্যাপ বা এই সফটওয়্যার কি সার্ভিস দিচ্ছে বা কিভাবে সার্ভিস দিচ্ছে, এর মধ্যে কোনো ধরনের প্রবলেম বা ত্রুটি আছে কিনা, অথবা কোনো কিছু মিসিং আছে কিনা। যদি মিসিং থেকে থাকে তাহলে সেই মিসিং যে অংশগুলো, সেই অংশগুলো নিয়েই কাজ করাটা, সেই মিসিং অংশগুলো নিয়েই কাজ করাটাই হবে আমাদের অ্যাপের প্রধান লক্ষ্য বা কাজ। ঠিক আছে? আর না হলে কি হবে, আমার অ্যাপটা তো আমি চালাতে পারবো না মার্কেটে, বা বলতে পারবো না যে হ্যাঁ ওর অ্যাপে এই নেই, আমার অ্যাপে এইটা আছে। সো ইউনিক যেন হয় বা সবাই প্রত্যেকেই যেন আমার এই অ্যাপ বা সফটওয়্যারটা ব্যবহার করে, সেই কারণে আমাকে সর্বপ্রথমে কোড করার আগে অ্যানালাইসিস করতে হবে, মার্কেট অ্যানালাইসিস, যে মার্কেটে এখন পর্যন্ত কোন কোন অ্যাপ বা সফটওয়্যার বিদ্যমান এবং তাদের এই সফটওয়্যারগুলোর মধ্যে ত্রুটি কি আছে, সে সকল ত্রুটিগুলো খুঁজে বের করে দেন আমাকে কোডিং করতে নামতে হবে। প্রপার মার্কেটিং অ্যানালাইসিস করে দেন আমাকে নামতে হবে। ঠিক আছে? সো 3 নম্বরে আছে প্রোগ্রাম ডিজাইন। এখন আমার যখন সমস্যা নির্দিষ্ট করা হয়ে গেছে এবং মার্কেট অ্যানালাইসিস কমপ্লিট,
তখন আমাকে কি করতে হবে, এই প্রোগ্রামটা কিভাবে তৈরি করব, ধাপটা আমাদের কি করতে হবে, ফিক্সড করতে হবে। সো এই প্রোগ্রাম ডিজাইনের মধ্যে মূলত দুইটা কাজ হয়, একটা হচ্ছে অ্যালগরিদম লেখা হয়, আরেকটি হচ্ছে ফ্লোচার্ট আঁকা হয়। দুই ধরনের কাজ হয়, একটা হচ্ছে অ্যালগরিদম হচ্ছে বর্ণনামূলক কোনো একটা সমস্যার সমাধান করার উদ্দেশ্যে আমরা যে ধারাবাহিক বর্ণনা লিখি তাকেই বলা হয় অ্যালগরিদম। আর ফ্লো চার্ট হচ্ছে অ্যালগরিদমকে যেন আরো সহজভাবে বুঝতে পারা যায় সেজন্য যে চিত্র আঁকা হয় অথবা যেই চিত্রের মাধ্যমে অ্যালগরিদমকে উপস্থাপনা করা হয় তাকে বলা হয় ফ্লো চার্ট। সো আমরা এই অধ্যায়ে পরবর্তীতে এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে ডিটেইলস দেখব, যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে লিখতে হয় বা লেখার সময় কোন কোন জিনিসগুলো অবলম্বন করে বা খেয়াল রেখে এই কাজগুলো করতে হয়, আমরা এই অধ্যায়ে দেখব। সো এখন আর এটা নিয়ে কথা বলবো না। সো প্রোগ্রাম ডিজাইনের মধ্যে অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যালগরিদম লিখতে হবে এবং ফ্লোচার্ট আঁকতে হবে। ফাইন, এরপর আসো প্রোগ্রাম উন্নয়ন। আমার যখন অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করা হয়ে যাবে, দেন আমি কি করব, দেন আমি কোডিং করব বা প্রোগ্রামিং করব। যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে আমি এই 4 নাম্বার ধাপে কোডিং বা প্রোগ্রামিং করা শুরু করব। ঠিক আছে? সো কোডিং আমরা যখন করব, কোডিং করার সময় কোডিং এ আউটপুট ঠিকভাবে আসতেছে কিনা সেটা আমরা যাচাই করে দেখব। সো প্রোগ্রামের আউটপুট ঠিক আসতেছে কিনা বা সঠিক আসতেছে কিনা সেটা দেখবো আমরা পরবর্তী স্টেপে, প্রোগ্রাম বাস্তবায়ন। এই প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে মূলত দুইটা কাজ করা হয়। প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে প্রথমে হচ্ছে প্রোগ্রাম টেস্টিং করা হয়, এবং আরেকটি ধাপে প্রোগ্রামকে ডিবাগিং করা হয়। এই দুইটি কাজ মূলত প্রোগ্রাম বাস্তবায়ন স্টেপে করা হয়, প্রোগ্রাম টেস্টিং এবং প্রোগ্রাম ডিবাগিং। সো প্রোগ্রাম টেস্টিং কি? প্রোগ্রাম টেস্টিং হচ্ছে ভিন্ন ভিন্ন ইনপুট প্রদানের মাধ্যমে আউটপুট সঠিক আসতেছে কিনা সেটা যাচাই করে দেখার জন্য যেই প্রক্রিয়া তাকে বলা হয় টেস্টিং, প্রোগ্রাম টেস্টিং। ঠিক আছে? সো আমরা যখন কোনো প্রোগ্রাম ঠিক আসতেছে কিনা বা ভুল আসতেছে কিনা বা প্রোগ্রামের আউটপুট সঠিক আসতেছে কিনা সেটা যখন আমরা যাচাই করতে যাব, তখন আমরা কি করব, যে প্রক্রিয়া অবলম্বন করে যাচাই করব তাকে বলা হয় প্রোগ্রাম টেস্টিং। এই প্রোগ্রাম টেস্টিং এর মধ্যে সাধারণত প্রোগ্রামের ভুল যদি ধরা পড়ে, প্রোগ্রামের ভুল সাধারণত 3 প্রকার। প্রোগ্রামের ভুল সাধারণত 3 প্রকার। প্রোগ্রামের ভুল সাধারণত 3 প্রকার। প্রোগ্রামের ভুল 3 প্রকার। প্রোগ্রামের ভুলের কিন্তু একটা নাম আছে, আপনারা কি জানেন নামটা কি? প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগ, ইংলিশে লিখলে BUG, বাগ। বাগ হচ্ছে প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগ। ঠিক আছে? সেই প্রোগ্রামের ভুল সাধারণত 3 প্রকার, বা একটা প্রোগ্রাম আপনি যখন প্রোগ্রাম রচনা করবেন তখন প্রোগ্রামের মধ্যে এই 3 ধরনের ভুল হইতে পারে। কি কি? 1 নম্বরে হচ্ছে ব্যাকরণগত ভুল, অথবা আমি যদি ইংলিশে বলি সিনট্যাক্স এরর। 2 নম্বরে হচ্ছে লজিক্যাল ভুল বা যৌক্তিক ভুল। এবং 3 নম্বর যে ভুল হইতে পারে সেটাকে বলা হয় ডেটা ভুল। সো আসেন প্রথমে বলি ব্যাকরণগত ভুল কাকে বলে। আমাদের প্রোগ্রামে আমরা যখন কোড রচনা করি তখন সেখানে বানান ভুল হইতে পারে, অথবা দাড়ি, কমা, সেমিকোলন, ফুল স্টপ
ইত্যাদির আমরা ভুলক্রমে ব্যবহার না করতে পারি, অথবা আপনার বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম যখন রচনা করব, প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো ওই সকল ভেরিয়েবল বা চলকের মান যদি আমরা ভুলক্রমে না দেই, তাহলে যেই ভুলগুলো হবে বা যেই প্রবলেমগুলো হবে বা যেই ভুলগুলো হবে তাকে বলা হয় ব্যাকরণগত ভুল বা সিনট্যাক্স এরর। ঠিক আছে? আচ্ছা, লজিক্যাল ভুল বলে কোনগুলাকে? আমরা যদি প্রোগ্রাম রচনা যে উদ্দেশ্যে করতে চাইতেছি, যদি সেই উদ্দেশ্যটা ঠিকভাবে বুঝতে না পারি, তখন যেই ধরনের ভুল হয় সাধারণত তাকে বলা হয় লজিক্যাল ভুল বা যৌক্তিক ভুল। যেমন আমি চাচ্ছি দুইটি সংখ্যা যোগ করব, a প্লাস b করব। সো আমি কি করলাম, আমি বুঝলাম যে যোগ করব, বাট আমি কি করলাম, এখানে আমি ভুলে বিয়োগ চিহ্ন দিছি। অথবা আমি কনসিডার করে দেখব যে a এবং b সমান কিনা। সো আমি এখানে কি করছি, ধরেন আমি এখানে মোড বা মডুলাস অপারেটর ব্যবহার করছি। এই যে আমার বোঝার যে ভুলটা হয়েছে, লজিক্যালি আমি যে বুঝতে জিনিসটা ভুল করলাম, এই সকল ভুলগুলোকে বলা হবে লজিক্যাল ভুল বা যৌক্তিক ভুল। আচ্ছা, আর 3 নম্বরে যেই ধরনের ভুল হয়, ডেটা ভুল। ডেটা কি? ডেটা হচ্ছে আমরা যখন প্রোগ্রামে বিভিন্ন ধরনের ভেরিয়েবল নিয়ে কাজ করব, সো এক একটা ভেরিয়েবল এক এক ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারবে। সো আমরা যদি ভিন্ন টাইপের ডেটাকে যদি একটা নির্দিষ্ট ভেরিয়েবলের মধ্যে ইনপুট করাইতে চাই, সেক্ষেত্রে যে ভুলটা হবে সেটাকে বলা হবে ডেটা ভুল। যেমন আমি যদি এই যে আমি বললাম দুইটা সংখ্যা আমরা কি করব, যোগ করার জন্য একটা প্রোগ্রাম রচনা করব। ধরে নিলাম এখন a হচ্ছে একটা ভেরিয়েবল, b হচ্ছে একটা ভেরিয়েবল। a হচ্ছে একটা নাম্বারকে স্টোর করতে পারবে, b হচ্ছে ভিন্ন আরেকটি নাম্বারকে স্টোর করতে পারবে, এবং এই দুইটা নাম্বারকে যোগ করলে যে যোগফল আসবে সেই যোগফলটা আমি আউটপুটে দেখতে চাচ্ছি। সো এইখানে কিন্তু a ভেরিয়েবল বলেন বা b ভেরিয়েবল বলেন, উভয়ই সংখ্যা বা নিউমেরিক ভ্যালু ইনপুট নিতে পারবে। তো আমি যদি ধরেন এখানে a এর জায়গায় বা a এর ভ্যালু হিসেবে যদি কোনো এক বা একাধিক ক্যারেক্টার ডেটা নেই, তাহলে কিন্তু এখানে কি করতে পারবে না, অ্যাডিশন করতে পারবে না। একটা নিলাম ক্যারেক্টার টাইপের ডেটা, আর একটা নিলাম নাম্বার। সো একটা ক্যারেক্টার ডেটার সাথে একটা নিউমেরিক ভ্যালুর কিন্তু অ্যাডিশন কখনোই সম্ভব না। সো এই ক্ষেত্রে এই ধরনের ভুলকে বলা হয় ডেটা ভুল। ঠিক আছে? আচ্ছা, সো আমরা যখন প্রোগ্রাম টেস্ট করতে যাব, তখন সাধারণত এই 3 ধরনের ভুল প্রোগ্রামে থাকতে পারে। হয় এক ধরনের থাকবে অথবা একাধিক ধরনের থাকবে। ঠিক আছে? সো প্রোগ্রামে যদি ভুল ধরা পড়ে, এই 3 রকমের ভুলের যে কোনো একটা ভুল যদি ধরা পড়ে, তখনই আমাকে কি করতে হবে, ভুলগুলো সংশোধন করতে হবে। সো প্রোগ্রামের ভুল সংশোধন করার যে প্রক্রিয়া তাকে বলা হয় ডিবাগিং। যে সকল প্রক্রিয়া অবলম্বন করে প্রোগ্রামের ভুলকে সমাধান করা হয় বা বাগ ফিক্সড করা হয়। প্রোগ্রামে যে ভুল থাকে বা বাগ থাকে, এই বাগগুলাকে যখন বা যেই সকল প্রক্রিয়া অবলম্বন করে ফিক্স করা হয় বা ঠিক করা হয়, তাকে বলা হয় ডিবাগিং। ঠিক আছে স্যার? আচ্ছা, সো প্রোগ্রাম ডিবাগিং, ফাইন। সো আমরা কোড করার পর সবসময় টেস্ট করে দেখব, যতক্ষণ পর্যন্ত ভুল পাবো ততক্ষণ পর্যন্ত কি করব, ডিবাগিং করে থাকবো। যখনই আমরা টেস্ট করে আর কোনো ভুল পাবো না, তখনই কিন্তু আমাদের আর ডিবাগিং করার প্রয়োজন নেই। তার মানে আমাদের কোড করা বা প্রোগ্রাম করা কিন্তু কমপ্লিট। তো আমাদের প্রোগ্রাম করা কমপ্লিট যাওয়ার পরে আমি কি করব, পরবর্তী ধাপে প্রোগ্রাম দলিল বা ডকুমেন্টেশন রেডি করব। যেমন আমরা যখন প্রোগ্রাম রচনা করি, তখন আমরা কি করি, দেখা গেছে কোনো প্রোগ্রাম 5 লাইন হলো, কোনো প্রোগ্রাম 10 লাইন হলো, অথবা কোনো প্রোগ্রাম 50 লাইন হলো। সো একটা প্রোগ্রাম বা একটা নির্দিষ্ট প্রোগ্রাম অথবা একাধিক প্রোগ্রাম আমরা যখন একটা নির্দিষ্ট সময় পর ওপেন করি, তখন অনেক সময় আমরা কিন্তু বুঝি না যে আসলে প্রোগ্রামের কোন অংশের কাজ কি, বা এই প্রোগ্রামটা আমরা কেন তৈরি করছি, এটার আউটপুট কেন এরকম আসছে, বা তখন কি কারণে তৈরি করছিলাম, এটা কিন্তু আমাদের বোধগম্য হয় না। কিরকম আপনাদের মতো, আপনারা যখন কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা কিছু পড়ার পর ওইটা যদি নেক্সট 6 মাসও যদি আপনি ওই জিনিসটা না ধরেন বা ওই টপিকটা না পড়েন, 6 মাস পর যখন আপনি বই খুলবেন, বই খুললে আপনার কাছে জিনিসটা নতুন মনে হবে, আয় হ্যাঁ এটা আমি কবে পড়লাম, ঠিক আছে, বা এই বইটা এখানে কে দাগাইলো,
আমার তো কিছুই মনে নেই, এরকম বিষয় অনেকটা। সো আমরা যখন প্রোগ্রাম করি, পরবর্তীতে যখন আমরা 2 দিন পরে দেখি, আর 2 মাস পরে দেখি, আর 2 বছর পরে দেখি, যখন এই প্রোগ্রামটা আবার রিওপেন করব সংশোধন অথবা উন্নয়নের জন্য, তখন হচ্ছে আমরা যেন প্রোগ্রাম দেখে যেন আমরা বিরক্তি না হই, ঠিক আছে, অথবা আমরা যেন খুব সহজেই বুঝতে পারি, সেজন্য প্রোগ্রামের ভিন্ন ভিন্ন জায়গায় আমরা কি করি, লিখে রাখি যে এই অংশের কাজ এটা, এই অংশের কাজ এটা, এই অংশটা আমি এই কারণে করছি, ওই অংশটা আমি ওই কারণে করছি, এগুলো আমরা ছোট ছোট করে নোট করে রাখি, ঠিক আছে। সেই সকল নোট বা ডকুমেন্টেশন করা এগুলো ম্যান্ডেটরি না। এই যে প্রোগ্রাম দলিল বা ডকুমেন্টেশন, এটা ম্যান্ডেটরি না, বাট ইটস এ গুড প্র্যাকটিস। আপনি প্রোগ্রাম রচনা করার পর অবশ্যই কি করবেন, পার্ট বাই পার্ট। এটা কিন্তু আমাদের পরীক্ষার সময় লেখার কোনো দরকার নাই, মানে পরীক্ষার সময় আমরা যেই কোড করব, আমাদের যে প্রোগ্রামগুলো সলিউশন করতে পারি, সেখানে কোনো নোট নেওয়ার দরকার নেই। এটা জাস্ট আপনি রিয়েল লাইফে আমরা যখন কোড করি বা প্রোগ্রাম করি, তখন আমরা সাধারণত আমরা একটা প্রোগ্রাম দেখা গেছে 500 লাইন 1000 লাইন হয়, এরকমও হয়। সো এতগুলো লাইন থ্রুলি দেখা 1 বছর বা 2 বছর পরে, এবং দেখে সবকিছু এক নজরে বুঝতে পারা, সেটাও খুব ডিফিকাল্ট। এই কারণে আমরা কি করি, পার্ট বাই পার্ট, যে এই পার্টটার কাজ কি, এই পার্টের কাজ কি, এগুলো আমরা পার্ট বাই পার্ট নোট আকারে লিখে রাখি, ঠিক আছে। সো সেটাকেই বলা হচ্ছে প্রোগ্রাম দলিল বা ডকুমেন্টেশন। ইটস এ গুড প্র্যাকটিস। যত ভালো ভালো প্রোগ্রামাররা আছে বা বড় বড় প্রোগ্রামাররা আছে, তারা অলওয়েজ এই কাজটা অর্গানাইজলি করে, ঠিক আছে, ফাইন। সো প্রোগ্রাম সংগঠনের মধ্যে এই পয়েন্টটা আপনাদের লিখতে হবে, বাট পরীক্ষার সময় কোনো ধরনের কমেন্ট লেখার দরকার নেই। কমেন্ট কিভাবে লিখতে হয় কোডে বা দলিল কিভাবে তৈরি করতে হয়, সেটা আমি প্র্যাকটিক্যালি আমরা যখন কোড করব কম্পিউটারে, তখন আমি দেখানোর ট্রাই করব, ঠিক আছে, যদি মনে থাকে। আশা করি দেখাতে পারবো, ইটস নট এ বিগ ডিল, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কি? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলতে আমি বুঝি, আমি একটা কোড করলাম বা প্রোগ্রাম রচনা করলাম, এই প্রোগ্রামটা বা এই কোডের যেই ফাইলটা, যে সোর্স ফাইলগুলো আছে, এই ফাইলগুলো আমি কি করব, আমি ডিলিট করে দিব অথবা আমি হারিয়ে ফেলবো? না, জিনিসটা এরকম না। এই প্রোগ্রামটা আমার পরবর্তী কোনো সময় কাজে লাগতে পারে। সো আমরা নর্মালি কি করি, আমরা আমাদের যে সকল প্রয়োজনীয় যে সকল ফাইলগুলো আছে, সেই ফাইলগুলো আমরা অলওয়েজ কম্পিউটারে হোক বা মোবাইলে হোক বা অন্য কোথায় হোক, আমরা স্টোর করে রাখি বা সেভ করে রাখি, অথবা যেই ফাইলগুলো বা যেই জিনিসগুলো আমাদের কাছে খুবই মূল্যবান, সেই ফাইলগুলো আমরা কি করি, একাধিক জায়গায় ব্যাকআপ নিয়ে রাখি। এটা সিকিউরিটি কারণে, কোনো না কোনো কারণে যদি একটা ফেল করে, আমি দেন আরেকটা থেকে যেন এই ডেটাগুলো রিকভার করতে পারি। আমরা যখন কোনো প্রোগ্রাম রচনা করি, ঠিক আছে, অথবা কোনো প্রোগ্রাম তৈরি করি, প্রোগ্রাম তৈরি করার পর সেটা একাধিক জায়গায় আমরা কি করি, সংরক্ষণ করে রাখি, যেন এটা যেন হারিয়ে না যায় এবং পরবর্তী কোনো সময় যেন ব্যবহার করা যায়। আমি একটা কোড করলাম, একটা প্রোগ্রাম রচনা করলাম, 2 বছর আমি ফাইল ধরলাম না, কই আছে আমি জানি না, পরবর্তী সময় আমাদের যদি ওই প্রোগ্রামটা যদি উন্নয়ন করার প্রয়োজন দরকার হয়, হালনাগাদ করার প্রয়োজন দরকার হয়, ওই প্রোগ্রামে নতুন কোনো ফিচার যুক্ত করার দরকার হয়, এবং যখন দরকার হবে তখন যদি আমি আমার কোডিং এর ফাইলই যদি খুঁজে না পাই, সোর্স ফাইলটা যদি খুঁজে না পাই, তাহলে আমি আপডেট করব কোন ফাইলের? সো এই কারণে আমাদেরকে অবশ্যই প্রোগ্রাম তৈরি করার পর ওই ফাইলটা অবশ্যই নির্দিষ্ট একটি স্থানে, নির্দিষ্ট এক বা একাধিক স্থানে সংরক্ষণ করে রাখতে হবে, যেন পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী আমরা খুব সহজেই ওই ফাইলটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এই 7টা ধাপ হচ্ছে প্রোগ্রাম সংগঠন। একটা প্রোগ্রাম তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এই স্টেপগুলো 1 বাই 1 সিরিয়ালি মেনটেন করে দেন প্রোগ্রাম লিখতে হবে। সো আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পারছেন। আজকের ক্লাসে এমন কোনো কিছু পড়াই নেই যেটা না বোঝার কোনো কিছু আছে। সো এই ক্লাসটা দেখার পাশাপাশি আপনারা বইটাও একটু ফলো করবেন, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে গ্রুপের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ স্যার সবাইকে।